জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয়, আজকাল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভেতরে এত অশান্তি হয় কেন, এবং এই অশান্তি থেকে বেরোনোর পথ কি, যা কিন্তু ঠাকুর বলেছেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভিতরে হওয়া বহু সমস্যা। কখনো স্ত্রী খুব ভালো, অথচ তার স্বামী তার সঙ্গে খুব অশান্তি করছে, খুব দুর্ব্যবহার করছে। আবার কখনো স্বামী খুব ভালো, তার স্ত্রী তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, অথচ দুজনেই ভাবছে আমরা দুজনেই ঠিক বা দুজনেই ভালো, কেউ কারোর দোষ স্বীকার করতে নারাজ। এমন অবস্থায় সংসারে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। তেমনি সাংসারিক অশান্তি নিয়ে ঠাকুরের কাছে আসা একজন মা ও একজন দাদাকে ঠাকুর যা বলেছিলেন, সেই কথাগুলি যদি আমরা প্রত্যেক স্বামী স্ত্রী মেনে চলতে পারি, তাহলে কিন্তু সংসারে অশান্তি থাকবে না। দাম্পত্য জীবনে অশান্তি থেকে বেরোনোর পথ হিসেবে ঠাকুর যে সকল কথাগুলি বলেছেন, সেই কথাগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস নেকো ভুল। ঠাকুর বিবাহের উপরে খুব জোর দিয়েছেন। বিবাহের মূল উদ্দেশ্যই হচ্ছে উন্নয়ন আর সুপ্রজনন। তাই বিয়েটা সবসময় ঠিক মতো হওয়া চাই। প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ে হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ পর্যায়, যেখানে দুটো ভিন্ন সত্তার মানুষ, যারা বড় হয়েছে দুটি ভিন্ন ভিন্ন পরিবেশে, যাদের বাবা মা বন্ধু বান্ধব খাওয়া দাওয়া আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তাদের চলার পথটা হয় এক। যতক্ষণ তারা ওই পথে হাত ধরে পাশাপাশি হাঁটছে, ততক্ষণ সংসার সুখের হয়। যেমন ধরুন, ট্রেন লাইনের দুটি পাত, যতক্ষণ তারা পাশাপাশি আছে ততক্ষণ কিন্তু ট্রেন সুন্দরভাবে চলছে এবং তার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। কিন্তু যদি একটি পাত কোনো কারণে একটু সরে যায়, বা একটার সঙ্গে আরেকটার যদি কোনো কারণে ঠোকাঠুকি লেগে যায়, তবে কিন্তু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। তেমনি আজকাল বহু স্বামী স্ত্রীর ভিতরে ঠোকাঠুকি লাগছে, মানে মনোমালিন্য, অশান্তি, ঝগড়াঝাটি ইত্যাদি দেখা যাচ্ছে। তাই বিবাহ নিয়ে ছেলে খেলা করাটা এক সর্বনাশী ব্যাপার, তা বোঝাতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণ কথামৃতের একটি গল্প বললেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কোনো কিছুর ভালো মন্দ নির্ভর করে তার প্রয়োগ বা ব্যবহারের উপর। প্রবৃত্তিগুলি কত অনর্থের সৃষ্টি করে, আবার সেই প্রবৃত্তিগুলি যদি সমীচীন ব্যবহার করা যায়, তাহলে তারা কতখানি কল্যাণপ্রসূ হয়ে ওঠে। সাপের বিষ তো অত্যন্ত ক্ষতিকর, কিন্তু সেই সাপের বিষে আবার কত রকম ঔষধ তৈরি হচ্ছে। এক ক্ষেত্রে জীবন নাশ করে, অন্য ক্ষেত্রে তাই আবার জীবন রক্ষা করে। সব কিছু প্রয়োগের ওপর নির্ভর করে। ব্রহ্মজ্ঞানী শাস্তে গিয়ে সব যদি আবার একাকার করে ফেলেন, তাহলে কিন্তু মুশকিল আছে। রামকৃষ্ণ কথামৃতের গল্প শুনেছি। এক গুরু তার শিষ্যকে বলেছিলেন, সবই নারায়ণ। একদিন এক রাস্তা দিয়ে এক হাতি আসছে। হাতিটা ছিল বেশ রাগী। হাতিটাকে দেখে শিষ্য তো দূর থেকে উল্লাসে এগিয়ে যাচ্ছে। হাতি যখন নারায়ণ, তখন সে তো আর কোনো ক্ষতি করবে না, কিন্তু মাহুত ওকে ওইভাবে আসতে দেখে দূর থেকেই সাবধান করে দিচ্ছে, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সরে যাও। হাতি বড় রাগী, সামনে আসলে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারবে। সে কথা কে শোনে? সে ভাবে, গুরুদেব যখন বলে দিয়েছেন সবই নারায়ণ, সে কথা কি কখনো মিথ্যা হতে পারে? এই ভেবে মাহুতের কথায় কর্ণপাত না করে নাচতে নাচতে হাতির সামনে এগিয়ে এলো। যেই সামনে আসা, অমনি হাতিটা তাকে শুঁড়ে পেঁচিয়ে মারলো এক আছাড়। আছাড় খেয়ে উঠে গুরুদেবের কাছে গিয়ে অনুরোধ জানালো, ঠাকুর, আপনি বলেছেন সবই নারায়ণ, কিন্তু হাতি নারায়ণ, আমাকে এইভাবে আছড়ে মারলো কেন? গুরুদেব তখন সব
বৃত্তান্ত বিস্তারিত শুনে বললেন, হাতি যদি নারায়ণ হয় তাহলে মাহুতও তো নারায়ণ। মাহুত নারায়ণ যে তোমাকে সাবধান করে দিল তার কথা কেন শুনলে না? শিষ্য তখন নিরুত্তর। আমরাও যদি তেমনি যা কিছু ব্রহ্ম এই ভেবে প্রতিটি যা কিছু শাস্ত্র ও বিজ্ঞান নির্ধারিত বৈশিষ্ট্য জ্ঞান হারিয়ে বেহেড চলনায় চলতে থাকি তাহলে কিন্তু তা হবে সমূহ বিপদেরই কথা। তাই সংস্কারের নাম করে আমরা অনেকে যে বর্ণগত বৈশিষ্ট্য, কুলগত বৈশিষ্ট্য, ব্যক্তিগত বৈশিষ্ট্য ইত্যাদিকে উল্লঙ্ঘন করে যথেচ্ছ বিবাহ ও একঢালা আচারের প্রবর্তন করতে চেয়েছি, তার ফল কিন্তু আদৌ ভালো হয়নি। যেমন ধরুন, একটা কেমিস্ট্রির ল্যাবরেটরিতে যদি একটা শিশুকে ছেড়ে দেওয়া হয় এবং সে যদি খেলার ছলে আপন মনে নানা রকম বোতলের জিনিস ঢালাঢালি করে মেশাতে থাকে, তাহলে তার ভিতর দিয়ে যেমন বিপর্যয়ী কাণ্ড ঘটতে পারে, অবাধ বিবাহ প্রথা যদি চালু হয় তবে তার ভিতর দিয়ে ততোধিক বিপর্যয় ঘটা অবশ্যম্ভাবী। রাসায়নিক মিশ্রণের ব্যাপারে যেমন প্রতিটি রাসায়নিক পদার্থ এর সম্পদ চরিত্র জানতে হয় এবং তার বিহিতভাবে সংমিশ্রণ ঘটাতে হয়, নারী পুরুষের বিবাহ ব্যাপারেও তেমনি উভয়ের কুলগত ও ব্যক্তিগত বৈশিষ্ট্য সম্বন্ধে সম্যক অবহিত হয়ে তাদের মিলন কতখানি শুভাবহ হতে পারে এবং সুপ্রজননের দিক দিয়ে তা কতখানি সার্থক হতে পারে ইত্যাদি বিষয় চিন্তা করে বিধিবদ্ধভাবে ওই যোগাযোগ করা বাঞ্ছনীয়। বিবাহের সঙ্গে জড়ানো আছে জনন ও জাতি, তাই এই নিয়ে ছেলে খেলা করা সর্বনাশা ব্যাপার। ঠাকুরের কাছ থেকে এই কথা শুনে একজন মা হঠাৎ জিজ্ঞেস করলেন, স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা সত্ত্বেও স্বামী যেখানে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে সেখানে স্ত্রী কি করবে? তখন শ্রী ঠাকুর বলছেন, ওই কথাই তো বললাম, প্রকৃতিগত সামঞ্জস্য দেখে বিয়ে না দিলে স্বামী স্ত্রী উভয়ের জীবন বিধ্বস্ত হয়ে যায়। তুমি তোমার ধারণা অনুযায়ী হয়তো ভালো ব্যবহার করছো, কিন্তু স্বামীর হয়তো অনুযোগ, আমি যা চাই, আমি যেমনটা পছন্দ করি আমার স্ত্রী কিছুতেই তেমনভাবে চলে না, সে তার নিজের খেয়াল মতো চলে, আমি তাকে নিয়ে আর পারি না। বড়জোর হয়তো বলবে, আমার স্ত্রী এমনি মানুষ ভালো, কিন্তু আমি কিসে খুশি হই, আমি কিসে ভালো থাকি তা সে জানে না। তার নিজের এক ধরন আছে আর সেই ধরনেই সে চলে। আমি বহু ক্ষেত্রে দেখেছি, স্ত্রীর মতো স্ত্রীও খারাপ নয়, স্বামীর মতো স্বামীও খারাপ নয়, উভয়েই ভালো লোক বলে সুনাম আছে বাইরে, সবাই সঙ্গেই তাদের ব্যবহার কিন্তু খুব ভালো, কিন্তু উভয়ের মধ্যে আর কিছুতেই বনাবনি হয় না। বিয়ে থাওয়ায় এমনতর গরমিল যদি কোথাও ঘটে গিয়ে থাকে, সেখানে স্ত্রীর স্বামীর প্রকৃতিটা বুঝতে চেষ্টা করা উচিত এবং স্বামীর যাতে ভালো লাগে ও ভালো হয় নিজের ব্যবহারটাকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে চেষ্টা করা উচিত। একটা জ্যান্ত মানুষের সঙ্গে ব্যবহার করার সময় স্মরণে রাখা উচিত, আমি ইট কাঠ বা পাথরের সঙ্গে ব্যবহার করছি না, যার সঙ্গে ব্যবহার করছি তার একটা রুচি আছে, পছন্দ আছে, প্রকৃতি আছে, মেজাজ আছে, ধরন আছে। বদ্যি যেমন নাড়ি টিপে ধাত বুঝে ওষুধ দেয়, মানুষের সঙ্গে ব্যবহারের দাওয়াই তেমনি ধাত বুঝে প্রয়োগ করতে হয়। প্রত্যেকের সঙ্গে ব্যবহারের সময় চোখ কান মন খোলা রেখে চলবে, নজর করবে কে কখন কি অবস্থায় আছে, তাই বুঝে যখন যা বলার বলবে, যা করার করবে। তুমি হয়তো মনে করে রেখেছ স্বামীর কাছে সংসারের একটা প্রয়োজনীয় জিনিসের জন্য আবদার করবে, স্বামীর মন কেমন তা লক্ষ্য না করে তুমি তোমার চিন্তার সম্বেগ অনুযায়ী এমন সময়েই কথাটা হয়তো বলে বসলে যখন তার মন নানা সমস্যায় ভারাক্রান্ত, তখন তো সে চটবেই। আবার তুমিও বলবে, আমি তো নিজের জন্য কিছু চাইতে যাইনি, সংসারের জন্য দরকার, সেই দরকারি জিনিসটার কথা বলতে যে অত কথা শুনলাম। যারে দেখতে নারী
তার চলন বাঁকা। আমার ভালো কথাটাও তোমার গায়ে সয় না, এই বেঁধে গেল আর কি লাঠালাঠি। পরস্পর হিসেব করে না চলার দরুন অনেক সময় গোলমালের সূত্রপাত হয়। আবার মেয়েদের বিশেষ বিশেষ শারীরিক অবস্থায় বিশেষ বিশেষ মেজাজের সৃষ্টি হয়, সেটা হলো শারীরিক অবস্থার সঙ্গে জড়িত। পুরুষ ছেলের এটা সম্বন্ধে যদি কোনো জ্ঞান না থাকে এবং তখনকার স্বাভাবিক বৈলক্ষণের দরুন যদি অযথা শাসন ও তাড়না করতে যায়, তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটে। আবার স্বামী হয়তো ছিমছাম ফিটফাট থাকা পছন্দ করে, কিন্তু স্ত্রী হয়তো অগোছালো অপরিচ্ছন্ন রকম চলতে অভ্যস্ত। সেখানে স্ত্রীর ওই চলনে স্বামী তো অসন্তুষ্ট হবারই কথা। তখন ওই মাটি অকপটে বললেন, আমার ওই দোষ আছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, দোষ যদি বুঝে থাকিস তবে সেরে ফেল। যা করলে শরীর মনের পক্ষে ভালো হয়, ছেলে পেলে ভালো থাকে, স্বামীরও মন ভালো থাকে, তা তো করাই লাগে। আয় তোকে একটা ছোট্ট তুক শিখিয়ে দিই। যুক্তি তর্ক দিয়ে কারো মন জয় করা যায় না। তোর যদি কখনো মনে হয় যে তোর স্বামী তোর সঙ্গে অকারণে দুর্ব্যবহার করছে, তাও বলবি, আমি কথাটা বলতে চেয়েছিলাম ভালো, কিন্তু ভালো করে বুঝিয়ে বলতে না পারায় তোমার অশান্তির কারণ হয়েছি, ত্রুটি আমারই। এই রকম যদি বলতে পারিস তাহলে দেখতে পাবি স্বামীর সব রাগ গলে জল হয়ে যাবে। এবার একজন দাদাকে শ্রী ঠাকুর বলছেন, এতদিনে তুমি তোমার স্ত্রীর প্রকৃতি সম্বন্ধে তো মোটামুটি বুঝতে পেরেছ, তাই সে যা তার চাইতে অতিরিক্ত তার থেকে কিছু প্রত্যাশা রেখো না। দুর্ব্যবহারের জন্য মনকে প্রস্তুত করে রেখো, অথচ ভিতরে তার প্রতি কোনো আক্রোশ পোষণ করো না। সহানুভূতি সহকারে বুঝে দেখো তার জন্ম কর্ম প্রকৃতি তাকে অমন্তর করে তুলেছে এবং তাই তাকে অবশভাবে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। সুতরাং তোমার স্ত্রী খারাপ ব্যবহার করলেও নিজেকে আহত হতে দিও না। ফল কথা, যে যাই করুক তুমি তা গায়ে মেখো না। তুমি সদয় ব্যবহার করো, যদি দেখো তাতে বেশি বাড়াবাড়ি হচ্ছে তাহলে উদাসীন থেকো, কিংবা প্রয়োজন হলে ব্যাহত করার জন্য একটু রূঢ় হতেও পারো, কিন্তু সেটা অভিনয়ের ভঙ্গিতে। মনকে তার দ্বারা বিচলিত হতে দিও না। সবসময় মনকে আরও আরও খারাপ ব্যবহারের জন্য প্রস্তুত রাখবে এবং নিজেকে সৌভাগ্যবান মনে করবে যে সে আরও খারাপ ব্যবহার করছে না তোমার সঙ্গে। এরকম একটা উদারতা, সহানুভূতি, ত্যাগ, তিতিক্ষা ও জ্ঞানের দৃষ্টি যদি তোমার ভিতরে খুলে যায়, তাহলে দেখবে তোমার মনে চোট লাগবে কম, স্বাস্থ্যও ততখানি বিপন্ন হবে না। আর তোমার স্ত্রীর যদি কোনো পরিবর্তন হবার হয়, তাহলে এইভাবেই হবার সম্ভাবনা বেশি। তাই শ্রী ঠাকুর বলছেন, তুমি খারাপ তোমার স্ত্রী ভালো, বা তোমার স্ত্রী খারাপ তুমি ভালো, এ কথা কিন্তু আমি মনে করি না। আমার মনে হয় তোমাদের মধ্যে প্রকৃতিগত সামঞ্জস্য নেই, সেই জন্য তোমাদের মধ্যে খটাখটি বাঁধছে এবং কেউ কাউকে বরদাস্ত করতে পারছো না। তুমি যদি ততখানি হিসাব করে চলো, দেখবে কতখানি সুফল ফলবে। তাই ঠাকুর একজন দাদাকে সংসারে অশান্তির সময় তার স্ত্রীর সঙ্গে কেমনভাবে ব্যবহার করা উচিত তা বললেন, আবার একজন মাকে তার স্বামীর সঙ্গে কেমনভাবে ব্যবহার করতে হয় তা বললেন। কারণ ঠাকুর বিয়ের ওপরে খুব গুরুত্ব দিয়েছেন। শ্রী ঠাকুর বলছেন, বিয়ে থা যদি ঠিকমতো না হয়, সেখানে ছেলে পেলেও ভালো হয় না। একটা মানুষ যত বড়ই হোক না কেন, তার বিয়ে যদি ভালো না হয়, সে যদি সুসন্তান রেখে যেতে না পারে, তাহলে কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সাধনার ধারা লোপ পেয়ে যায়। তাই স্বামী স্ত্রীর ভিতরে ইগো বা অহংকারটাই অশান্তি নিয়ে আসে। তাই আমরা যদি আমাদের অহংটাকে দূরে সরিয়ে দিয়ে ঠাকুরের বলা কথা মতো আমরা যদি চলি, আমরা যদি নিজেদের সংসারকে ঠাকুরের বলা কথা মতো এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সংসার সুখের হবে এবং আমরা সুসন্তানের বাবা মা হতে পারবো। চলুন আজ এই পর্যন্ত। যদি কোথাও ভুল থাকে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।